একটা খাঁখা দুপুর, আমি কিভাবে লিখবো বলো? অপারগতার পর আমার ফ্যাকাশে হয়ে যাওয়া মুখ, আর সেই সব উদ্ধত জ্যোতিচিহ্ন যা দিয়ে বোঝানো যায় আমি তাকে কি তীব্রভাবে চাই। কিভাবে লিখবো বলো? কামনায় কেঁপে ওঠা সেই খাঁখা দুপুর, যন্ত্রণায় কুঁকড়ে যাওয়া মুখ আর অসহ্য গোঙানি, তারপর নিস্তেজ হয়ে যাওয়া, তারপর চুঁইয়ে পড়া নীল রং। এক জীবনে লিখে উঠতে পারবো? যদি না পারি, এত মৃত্যু মৃত্যু খেলা নিয়ে আমি কি করব? এই শব্দ নির্মাণের কারিগর কবি সুমিতাভ ঘোষাল আজ কবিতা কলিং আয়োজিত ভাঙা পথের রাঙা ধুলায় নবম পর্বের আড্ডার বিশেষ অতিথি। তার সাথে সংযোজনায় আছেন কবি সোমা মুখোপাধ্যায়। সমস্ত শ্রোতা দর্শকদের জানাই শুভ সন্ধ্যা। আপনারা আমাদের এই আড্ডাটা শুনুন, শুনে আনন্দ করুন, উপভোগ করুন। ধন্যবাদ। কোনো যান্ত্রিক কারণে আহ, হয়তো কানেকশন হচ্ছে না, একটু অপেক্ষা করুন, এক্ষুনি এসে যাবে। হ্যাঁ, নমস্কার। নমস্কার বন্ধুরা, শুভ সন্ধ্যা। উপস্থিত সকলকে কবিতা কলিং এর পক্ষ থেকে স্বাগত জানাই, প্রীতি জ্ঞাপন করি। আজকে আমাদের সাথে রয়েছেন ৮০-র দশকের সাহসী কবি সুমিতাভ ঘোষাল। সাহসী কবিটা আমি বলছি, এত সুন্দর লেখা এবং এত বোল্ড সুমিতাভদা লেখে। সুমিতাভদা আদাব। হ্যাঁ, সুমিতাভদা নমস্কার, আদাব। আদাব। হ্যাঁ, নমস্কার আদাব। নমস্কার। আদাব। বলছি, ৮০-র দশকের সাহসী কবি সুমিতাভ ঘোষাল আজকে আমাদের সাথে রয়েছেন। তো প্রথমে আমি সুমিতাভদার একটা কবিতা পড়ে শুরু করি, হ্যাঁ, তারপর প্রশ্নে চলে যাব। কবিতার নাম মধ্যবর্তী। অসফল মৈথুনের পর যেমন অসহায় লাগে, ক্রসিং এ রবীন্দ্র গানে যেমন বিভ্রান্তি, তেমনি পাগলা ঝোড়ার কাছে মুক্তি। কিন্তু এই মুক্তি, এই আনন্দ নিয়ে আমরা কি করব? বরং দরিয়ায় হাবুডুবু, নাশকতা তৈরি করবে নৈঃশব্দের ব্রেল পদ্ধতি, যা আমাদের কাজে লাগলেও লাগতে পারে। অসম্পূর্ণ স্বপ্নের ভেঙে যাওয়া ঘুম আর বীর্যে মাখামাখি হন্তারক সময়ের ত্রহস্পর্শে চোখ কচলে ওই আধখানা স্বপ্নকেই নিটল করে গড়ে তোলবার অবিরত দণ্ডিত প্রয়াস। আমি স্পষ্ট দেখলুম অসহায়ত্ব, বিভ্রান্তি আর মুক্তি পরস্পরের মুখ চাওয়াচাই করে। সেকেন্ড হুগলি ব্রিজের দিকে চলে গেল, নিরীহের মতো পড়ে থাকলো অসমাপ্ত ঘুম আর অচরিতার্থ সঙ্গম। ৮০-র দশকের সাহসী কবি সুমিতাভ ঘোষাল আজকে আমাদের সাথে রয়েছেন। তো প্রথমেই যে প্রশ্নটা সুমিতাভদাকে আমি করছি সেটা হচ্ছে, এই যে ৮০-র দশকের কবি, ৭০ দশকের কবি, ০ দশকের কবি, এই যে কবিকে এবং কবিতাকে একটা দশক দিয়ে অবরুদ্ধ করে দেওয়া হয়, এটা কি আদৌ উচিত? এটা কি করা ঠিক? মানে এটা কি আদৌ করা যায়?
এই প্রশ্নটা আমি প্রথম সুমিতাবদার কাছে রাখছি। দেখো, সেইভাবে কবিতা যখন নিজে কবিতা হিসেবে দাঁড়ায়, তখন তা কখনোই 80-র দশক, 90 দশক বা 00 দশকের নিরিখে দাঁড়ায় না। আজকে রবীন্দ্রনাথকেও আমরা বলতে পারি না কোন দশকের কবি, বা যে সমস্ত কবিতা কালোত্তীর্ণ সেগুলোকে নিয়ে আমরা কাটাছেঁড়া করে বলতে পারি না এগুলো এই দশকে লেখা হয়েছে। সুতরাং এই দশকের হিসেবটা আমাদের নেহাতি আনতে হয়েছে, তার দরকারে, যে কোন সময় দাঁড়িয়ে কবি এই কবিতাগুলো লিখেছে। কিন্তু যদি কবিতার এটা কবির নিরিখে এই দশকটা করা যায়, কবির বয়সের নিরিখে, কোন সময় লিখছেন, কোন সময় থেকে লেখা শুরু করছেন সেই নিরিখে, কিন্তু কবিতার নিরিখে এই দশক বাছ বিচারটা আমার কাছে একদমই অপাংতেও মনে হয়। কারণ একটি কালোত্তীর্ণ কবিতা কালোত্তীর্ণই, সে 00 দশকে দাঁড়িয়েও কালোত্তীর্ণ, সে 40-এর দশকে দাঁড়িয়েও কালো। মোটামুটি ভাবে আমি এরকম ভাবেই ভাবি। একদম ঠিক বলেছো। তাহলে দ্বিতীয় প্রশ্নে চলে যাই। তোমার তো 8টি কবিতার বই, এর মধ্যে প্রথম কবিতার বই হচ্ছে অরণ্যদেবের চশমা। 1992 সালে এটি বেরিয়েছিল প্রমা প্রকাশনা থেকে। তো এই অরণ্যদেবের চশমা নিয়ে আমার যেটি বলার, এই যে কমিক্স চরিত্রের কে নিয়ে বইয়ের যে নামকরণ তুমি করেছো প্রথম কবিতার বইয়ে, তাহলে কি আমরা ধরে নিতেই পারি যে এই কমিক্স চরিত্রটি তোমার খুব প্রিয় ছিল ছোটবেলায়, তারই একটা প্রতিফলন ঘটেছে? না কেন হঠাৎ করে একটা কমিক্স চরিত্র কেন তোমার প্রথম কবিতার বইয়ের নামকরণ? এই কথাটা খুবই সত্যি যে এই অরণ্যদেব কমিক চরিত্রটি আমার ছোটবেলায় খুবই প্রিয় ছিল। ম্যান্ড্রিক্স, অরণ্যদেব। আর অরণ্যদেবের চশমা বলতে আমি খানিকটা এরকম বলতে চেয়েছি যে অরণ্যদেব তো ছিলেন সর্বশক্তিমান, তিনি যেটা ইচ্ছে করতেন সেটা করতে পারতেন, তিনি গরিবের বন্ধু, বড় লোকের থেকে নিয়ে রবিন হুডিও একটা বিষয় অরণ্যদেবের মধ্যে ছিল। তা অরণ্যদেবের চশমাটা চোখে দিয়ে যদি আমি কবিতা লিখি, হয়তো আমি খানিকটা সেই রকম চরিত্রের অধিকারী হব, এরকম একটা ভাবনা ছিল আর যে কারণে। এবং এটাও সত্যি কথা যে হ্যাঁ, অরণ্যদেব আমার প্রিয় একটি চরিত্র, কমিক চরিত্র। আচ্ছা, তো আমি যেটা সবাই জানে, তবুও আমি আর একবার জানিয়ে দিই তোমার 8টি কবিতার বইয়ের নাম। প্রথম কবিতার বই অরণ্যদেবের চশমা, 1992-তে প্রমা প্রকাশনী থেকে বেরিয়েছিল। দ্বিতীয় কাব্যগ্রন্থ শাঁখো নাড়াবার আগে 1999-তে সৃষ্টি প্রকাশন থেকে বেরিয়েছিল। 3 নম্বর অত কিছু ভাববেন না বিনোদন বিচিত্রা থেকে 2000-এ বেরিয়েছে। ম্যাডাম আপনি প্রতিভাস থেকে বেরিয়েছে 2006-এ। হলুদ সন্ন্যাস হলুদ মলাট কাগজের ঠোঙা থেকে বেরিয়েছে 2016-তে। কোথাকার মায়াজল কোথায় গড়ায় কাগজের ঠোঙা থেকে 2017। 2-এর পিঠে 6 আকাশ প্রকাশনী থেকে 2017। 4 অক্ষরের কাঙাল কাগজের ঠোঙা থেকে বেরিয়েছে 2018। এই 8টি বইয়ের মধ্যে কোনটি তোমার সবচেয়ে বেশি প্রিয় সেটা জানতে চাইছি, এই 8টি কাব্যগ্রন্থের মধ্যে। দেখো, নিজের কবিতা তো নিজের কাছে প্রিয় লাগেই, সবসময় সব কবিতাই লাগে, সব কবিতার বই লাগে। তবুও তারই মধ্যে কেন যেন এক ফর্মার একটি বই, হলুদ সন্ন্যাস হলুদ মলাট, এই বইটি আমার নিজের কাছে খুব প্রিয় লাগে। আমি সাধারণভাবে আমার কবিতায় খুব কমিউনিকেট করার চেষ্টা করি, কমিউনিকেটিভ হবার চেষ্টা করি, কিন্তু এই হলুদ সন্ন্যাস হলুদ মলাট বইটি পাঠকের সঙ্গে অতটা কমিউনিকেট করে না, কিন্তু কোথাও যেন একটা দার্শনিক কোনো সত্যের খোঁজে থাকে, অন্বেষণে থাকে, এরকম আমার মনে হয়েছে। এবং এই হলুদ সন্ন্যাস হলুদ মলাট বইটি আমার এখন অব্দি বেরোনো বইয়ের মধ্যে প্রিয়তম। আচ্ছা, তুমি নিজের কবিতাও পড়ো? কিন্তু পড়ে নিজের কবিতাও পড়ো? তুমি নিজের কবিতা, তুমি তোমার কবিতা একটা শোনাও এবার আমাদের, তোমার লেখা একটা কবিতা তুমি একটু পড়ো এবার।
ঠিক আছে, হ্যাঁ, আমার শুনি লেখা আমরা, একদম আবার প্রশ্নে চলে যাব। একদম নতুন লেখা একটা কবিতা পড়ছি। একদম। এই কবিতাটার কিছুটা অংশ অভিজিৎ আজকে লিখে করেছে, মানে এই আমাদের কবিতা কলিং এ হুম, দিয়েছে, পোস্ট করেছেন। post করেছে। সেই কবিতাটাই পড়ছি। অভিজ্ঞতার আঁচড় খেতে খেতে বিস্ময় আর সুখও একদিন ভোঁতা হয়ে যায়, কিন্তু তা ভালো না খারাপ সেটা ঠিক মতো বোঝা যায়। বলদ ধর্ম, পাগলা ঝোড়া এইসব বাদ দিয়ে কতবার যে আমি শব্দটা লিখলাম, অথচ সমস্ত ভালোবাসার শুরু আক্ষরিক অর্থেই স্বয়ংক্রিয় ছিল। শেষটাও কি তাই? এত এত প্রিয় মৃত্যু পেরিয়ে এসে আজ আর তা মনেও পড়ে না। নিগুণাভির স্মৃতিভ্রংশ হয়েছে বোধহয়। অভিজ্ঞতার ঘোষা খেতে খেতে নদীটাও কেমন যেন উদাস, বিমুখ। নদী নাকি নেবা হওয়া চোখ? প্রকোষ্ঠ খুলেই দেখি অধরা আধফোঁটা আত্মারা ছটফট করছে। ওরা আলো দেখে, ওই মুখ, ওই ওই না ধরা লিঙ্গ দেখবো বলে যতবার আমি জন্ম লিখি, টাইপোতে সেইটাই মৃত্যু হয়ে যায়। ভীষণ সুন্দর কবিতা, মানে একদম জীবন থেকে উঠে আসা কবিতা, জীবনের ছাই ভস্য কথামালা। এত ভালো হচ্ছে তোমার এই পর্যায়ের কবিতাগুলো, সেটা নিয়ে কিছু বলার নেই। এইটি নিশ্চয়ই আমরা আহ, বই আকারে পাবো এরকম আশা রাখছি। নিশ্চয়ই এগুলো একসাথে হ্যাঁ, গ্রন্থিত কেউ করে একটা কোন পুস্তক কোনো বেরোবে। কোনো প্রকাশ কোনো কোনো প্রকাশক আমাকে বলেছেন এটা বইমেলায় বই হ্যাঁ, করে বার করতে চান। হ্যাঁ, যদিও হ্যাঁ, আমার হ্যাঁ। এই সিরিজটা এখনো শেষ হয়নি, হয়তো আরো কিছু লিখবো এই পর্যায়ের কবিতা। তাহলে আমি তবে তোমাকে বলবো তাড়াহুড়ো করো না, আরেকটু সময় নিয়ে সুন্দর করে বের হ্যাঁ, করো, তাতে ভাল লাগবে। সেটা অবশ্য ঠিক বলেছে, আমারও হ্যাঁ, সেরকমই ইচ্ছে হ্যাঁ, যে তাড়াহুড়ো হ্যাঁ, করতে হ্যাঁ, হবে। তাড়াহুড়ো করলে আবার একটু হয়ে যেতে পারে, মানে ব্যাপারটা ঘেটে যেতে পারে, তাই সুন্দর করে হোক। শুভেচ্ছা থাকলো তোমার নতুন বইয়ের জন্য। আচ্ছা, থ্যাংক এবার ইউ। আমি হ্যাঁ, হ্যাঁ, হ্যাঁ। আবার এবার আমি একটা প্রশ্ন করি তোমাকে, সেটা হচ্ছে, ম্যাডাম আপনি আপনি যে কাব্য গ্রন্থটি তোমার, যেটি খুবই আলোড়ন তৈরি করেছিল, এবং এই যে ম্যাডাম আপনি যে ম্যাডাম, তিনি জনশ্রুতি, সবাই বলে, জনশ্রুতিও আছে, ইনি নাকি তসলিমা নাসরিনকে নিয়েই তোমার এই কবিতাগুলো লেখা। আহ এই জনশ্রুতি কি সত্যি, নাকি এর নেপথ্যে অন্য কোনো রমণী আছে, অন্য কোনো নারী আছে, কবির কল্প নারী আছে? সেটা একটু জানতে চাইছি তোমার কাছে। না না না, এটা এটা একেবারেই তসলিমা নাসরিনকে নিয়ে লেখা নয়। একটু বলি ব্যাপারটা নিয়ে, সেটা হচ্ছে, হ্যাঁ, হ্যাঁ, বল। তসলিমা নাসরিন এই বইটির প্রচ্ছদের ছবি এঁকে দিয়েছিলেন আমাকে, যে ছবি আমার খুবই পছন্দ হয়েছিল, এবং ভেতরে বেশ কয়েকটি স্কেচ করে দিয়েছিলেন, সেগুলো তসলিমা নিজেই করেছিলেন। কিন্তু তসলিমা নাসরিনকে নিয়ে লেখা সবকটা কবিতা সেটা একেবারেই ঠিক নয়। সত্যি কথা বলতে গেলে একটি মাত্র কবিতাই তসলিমা নাসরিনকে দিয়ে লেখা আছে, তবে কোনো একজন বিশেষ ম্যাডামও এই কবিতাগুলির বিষয় নয়। মানে আমার জীবনে চলার পথে যাপনে অনেক এরকম ম্যাডাম এসছেন যারা আমার থেকে বয়সে বড়, আহ তার আহ, সেতে বয়সে বড়, তারা পড়াশুনোয় আমার থেকে অনেক ভালো, অনেক বেশি বিত্তবান, পয়সা অনেক বেশি, বা সব দিক থেকেই আমার থেকে তারা উচ্চ উচ্চ মার্গে। তো সেই রকম সেই রকম ম্যাডামের কখনো কখনো আমি প্রেমে পড়েছি, কখনো কখনো অপমানিত হয়েছি, এরকম ম্যাডামদের দ্বারা কখনো কখনো বন্ধুত্ব হয়েছে। তো এই রকম অনেক ম্যাডামের একটা সমষ্টি হচ্ছে ম্যাডাম আপনি, যার ফলে এটাকে কোনো একটি বিশেষ ম্যাডাম নয়। তবে হ্যাঁ, তসলিমা নাসরিনকে নিয়ে লেখা একটি কবিতা এখানে আছে, আর তসলিমার ছবি তো আছেই। এই বইটিও অনেকে বলছেন যে আরেকবার, আমার এই বইটি আর পাওয়া যায় না, তাই
এটাকে রিপ্রিন্ট করা যায় কিনা। হ্যাঁ, অবশ্যই এই বইটি অবশ্যই রিপ্রিন্ট করা উচিত। এটা সেটা সবার যদি কাছে আরো বেশি ছড়িয়ে পড়ুক। যদি এই প্রসঙ্গে সেরকম আরেকটি প্রশ্ন তোমাকে করি, সেটা হচ্ছে যে তোমার কবিতা কি অনুবাদ হয়েছে এখনো অব্দি? অনুবাদ হয়েছে খুব বিচ্ছিন্ন ভাবে, কিন্তু অনুবাদের কোনো বই, আমার কবিতার অনুবাদের কোনো বই বেরোয়নি, কিন্তু বিচ্ছিন্ন ভাবে কেউ কেউ কোনো কোনো কবি অনুবাদ করেছেন, ছাপাও হয়েছে, কিন্তু প্রথমত খুব বেশি নয়, আর দ্বিতীয়ত এটা মানে অনুবাদের কোনো বই বেরোয়নি, ইংরেজিতেই মূলত অনুবাদ। তুমি তুমি কি চাও যে তোমার এই কবিতাগুলো অনুদিত হোক এবং তারপর সেটি একটি সুন্দর বই হোক? এবং তুমি কি এটাও মনে করো যে কবিতার এই ভাষান্তর, এই যে এক ভাষা থেকে আর এক ভাষায় অনুবাদ, এটা কি আদৌ সম্ভবপর? বা তাতে কবিতা যেটা বাংলা থেকে ধরো ইংলিশে ট্রান্সলেট হচ্ছে, সেখানে কি সেই ভাবটা, সেই নিহিতার্থটা একই থেকে যাচ্ছে, নাকি শুধু কাঠামো স্ট্রাকচার সেটা ভেবেই সেটার দিকেই নজর দিয়ে অনুবাদটা বেশি হয়? তার ইনার মিনিং যেটার কথা বলছি কবিতার, সেটা কি সবসময় ঠিকঠাক থাকে অনুবাদে? আমরা পাই খুঁজে সেই যেটা এটা হয়েছিল? দেখো সুমা, এটা এমন একটা প্রশ্ন, এটা এরকম এক কথায় উত্তর দেওয়া খুব মুশকিল। প্রথম যে প্রশ্নটা সেটা বলি, সেটা হচ্ছে যে হ্যাঁ, নিশ্চয়ই আমি চাই আমার কবিতা অনুবাদ হোক, ইংরেজিতে হোক, ফরাসিতে হোক, অন্যান্য ভাষায় হোক। তার কারণ বাঙালি শ্রোতা বা পাঠকের কাছে আমি পৌঁছানোর সাথে সাথে আমি চাইবো যে অন্য ভাষাভাষীর পাঠকদের কাছেও আমি পৌঁছাই। কিন্তু দ্বিতীয় যে প্রশ্নটা, সেটার সঙ্গে এটা একেবারেই আলাদা বিষয়। সেটা হচ্ছে যে অনুবাদ কবিতাকে কতখানি কবিতা নির্যাস হিসেবে তুলে ধরতে পারে, বা সেই এখন সেটা কবিতায় করা খুবই শক্ত কাজ। শক্ত কাজ কেন, আমি বলবো প্রায় অসম্ভব একটি কাজ। যে কবিতার নিহিতার্থ তুমি যেটা বললে, সেইটাকে কবিতায় তুলে ধরে। হ্যাঁ, যেটা করা যেতে পারে সেটা হচ্ছে কবিতার কাঠামো, কবিতার অবয়ব, কবিতার মূল বার্তা, কবিতার যে মূল বার্তা, সেইটিকে অনুবাদের মাধ্যমে তুলে ধরা যেতে পারে। এবং সত্যি কথা বলতে কি, এইটুকু করা ছাড়া এভাবেই কবিতাকে এক ভাষার মানুষ থেকে অন্য ভাষার মানুষের কাছে পৌঁছানোর এছাড়া কোনো দ্বিতীয় কোনো উপায়ও নেই। উপায়ও নেই। হ্যাঁ, তো আরো বেশি করে ছড়িয়ে পড়া কবিতাটা, এটা অনুবাদের মাধ্যমেই অবশ্যই সম্ভব, আমাদের অবশ্যই সম্ভব। সেই ক্ষেত্রে বলতে হবে যে অনুবাদক কতটা দক্ষ, যে দুটি ভাষাতেই, যে ভাষা থেকে তিনি করছেন এবং যে ভাষা, এবং তাকে কবিতাটাও বুঝতে হবে, শুধু এবং একই দুটো শব্দের ভাষাতে জন্য তাকে কবিতাটাও বুঝতে হবে। হয়তো তা থেকে একজন দক্ষ অনুবাদক যতটা নির্যাস, যতটা নিহিতার্থ, গূঢ়তা বার করতে পারবেন, আর একজন হয়তো তত দক্ষ নন, তিনি ততটা পারবেন না। তো কিন্তু অনুবাদের প্রতি আমাদের ভরসা করতেই কিছু উপায়, একদম কিছু উপায়, সত্যিই তাই। তো এই প্রসঙ্গে আরেকটি প্রশ্ন করি এই অনুষঙ্গে, সেটা হচ্ছে তুমি তো শুধু কবিতার বই লিখেছো এমন তো নয়, তোমার আরো অনেক ভিন্ন দিক আছে, সেগুলো নিয়ে একটু কথা বলি। সেটা হচ্ছে অন্যান্য বই, ডেমোক্রেসি, ইন্ডিয়ান সেকুলারিজম অ্যান্ড দ্য কেস অফ তসলিমা নাসরিন, এটা নিয়ে তুমি লিখেছো 2007-এ। এই বইটি তোমার গ্রন্থিত হয়েছিল, প্রকাশিত হয়েছিল। তো সেখানে ডেমোক্রেসি, ইন্ডিয়ান সেকুলারিজম অ্যান্ড দ্য কেস অফ তসলিমা নাসরিন, এই বইটি সম্পাদনা তুমি কেন করলে? বা সেই সময় যখন তসলিমা নাসরিনকে কলকাতা ছেড়ে চলে যেতে হলো, উনি থাকতে পারলেন না, সে সময় রাজ্য সরকার এবং বাংলা ভাষার বর্ষীয়ান বুদ্ধিজীবী বা কবিদের ভূমিকাও এই সম্পর্কে কি ছিল? সে সময় তো তুমি পুরো ব্যাপারটার মধ্যেই ছিলে, তাই তোমার কাছ থেকে জানতে চাইছি পুরোটাই। হ্যাঁ, সেই সময়টা আমি ছিলাম। তসলিমা যখন এখান থেকে চলে যেতে হয়, বিতারণী বলা ভালো, এখান থেকে বিতাড়িত হয়, তো তখন বুদ্ধিজীবী বা যারা সাহিত্য মনস্ক মানুষ, তাদের অনেকেই তসলিমাকে সাপোর্ট করেছিলেন, বা সাপোর্ট ইন দ্য সেন্স তসলিমার চলে যাওয়াকে ভালো চোখে দেখেননি। তারা অনেক লেখালেখি করেছেন,
কিন্তু একটা সময় দেখা গেল যে উম, তখনকার শাসক যারা ছিলেন তারা কিছুতেই তসলিমাকে এখানে ফেরাতে চান না, এবং সেই শাসক দলের পৃষ্ঠপোষক যে বিদ্বজ্জনেরা, শাসক দলের অনুগত যে বিদ্বজ্জনেরা, তারা তখন পুরোপুরি আহ অন্যরকম মতাদর্শে বিশ্বাসী হয়ে উঠলেন। তারাও চাইলেন যে তসলিমার আর বাংলায় ফেরার দরকার নেই। হয়তো তারা মুখে এটা বললেন না, কিন্তু তারা নিশ্চুপ হয়ে গেলেন। যেই এই সেই চুপ থাকাটাই, সেই নিশ্চুপ থাকাটাই কিন্তু তসলিমার বিপক্ষে গেল। তবে আমি যে বইটি বার করেছি, সম্পাদনা করছি, এটাতে সারা ভারতবর্ষের বিভিন্ন বুদ্ধিজীবীর লেখা আছে যারা তসলিমার এই বিতরণের বিপক্ষে ছিলেন, এবং সেটা বাংলা ভাষার মানুষও যেমন আছেন, তেলেগু, তামিল, অন্যান্য ভাষার বুদ্ধিজীবীরাও আছেন। তো কিন্তু শেষ পর্যন্ত তসলিমা নিজে যেটা বলে থাকে যে যারা লেখক তারা তো লেখকের পাশে দাঁড়াবে, লেখককে যখন বিতাড়ন করা হচ্ছে তখন আরেকজন লেখকের সবসময় সে তার মতাদর্শে না বিশ্বাস করতে পারে, কিন্তু কিন্তু সে তো তার সতীর্থ লেখক। কিন্তু তসলিমার নিজের ভাষায় যে সেই সতীর্থ লেখকেরও সবসময় সাপোর্ট তিনি পান, এবং আমার বইটা কিছুটা সেইটা নিয়েই লেখা, সম্পাদিত বই। আচ্ছা, বুঝলাম। তুমি তো অনেক প্রশ্ন করে যাচ্ছ, তুমি নিজে কিন্তু কবিতা পড়ো। আচ্ছা, অবশ্যই বলবো। আচ্ছা, এই প্রসঙ্গে তোমার তসলিমা নাসরিনকে নিয়ে লেখা যেটা ওই ম্যাডাম আপনি কবিতার বইতে তুমি বললে যে একটি কবিতা আমি তসলিমাকে নিয়ে লিখেছিলাম, তো সেই কবিতাটা কি আমরা শুনতে পারি? এটা দেখছি, দাঁড়াও। সেই কবিতাটা শুনলে ভালো লাগবে আমাদের। এই কবিতাটা পড়বো নাকি ম্যাডাম আপনি যে কবিতাটা এখন প্রায় সবাই পড়তে বলে আমাকে উঠলেই, আপনার সিদ্ধান্ত? আচ্ছা, সেটাও পড়বে, কিন্তু তুমি তসলিমাকে নিয়ে যেটা লিখেছিলে সেটা একটু শোনা। ওটা এটা অন্যরকম, মানে ওটা তো আমাদের জানাই নেই যে কোন কবিতাটা তুমি তসলিমাকে নিয়ে লিখেছিলে। আজকে তুমি নিজেই বললে যখন, তখন সেটি শোনার লোভ আমি সামলাতে পারছি না। আচ্ছা ঠিক আছে, পড়ছি। হ্যাঁ, পড়। কখনো ভাবিনি আমি এইভাবে পাবো আপনাকে, পেজ 3 পার্টিতেও কুহকের নিশিডাক থাকে। পার্টি শেষ, বিপ্লব আপনার বড় কোয়ালিশ, নিমিত্তই ভাগীদার, চারদিকে শুধু ফিসফিস। রেড ওয়াইন রাত্রির কি ভীষণ কেলো, ধুন্ধুমার নারীবাদ সঙ্গে সল বেলো। গম্ভীর কথা নেই, শুধু এসএমএস, আমার তো ঘর নেই, নেই কোনো দেশ। আবেগ বৃষ্টিক রাশি বুঝে আসছে গলা, ব্লাউজের ওই খাঁজ টাচুট অতি ভোলা ভালা। সান্ধ্য নেশা চন্দ্রদোষ, সাঙ্গ হলো খেল, সবটাই চেনাছ ধর্মবক, এটাই মডেল। এই করতে একটা পার্টিতে মিট করেছিলাম ওর সঙ্গে, প্রথম থেকে সেই দারুণ দারুণ। হুম 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 হুম, দারুণ। আর ওই কবিতাটাও পড়বি নাকি? এই বইটার মধ্যেই আছে ওই। হ্যাঁ হ্যাঁ, পড়ে ফেলো, শুনে ফেলি, একসাথে শুনে ফেলি। এই কবিতাটার নাম হচ্ছে আপনার সিদ্ধান্ত। সব ব্যাপারেই আপনার স্পষ্ট মতামত আছে, কোনো সিদ্ধান্তই আপনি অন্যের হাতে ছেড়ে দেন। আপনি অকারণ নারীবাদী নন। আপনার স্বামী কতদূর ব্রুট তা আমি শুনেছি অন্তত 7 বার। পিটার ক্যাটে সামান্য টিকটি হয়ে মাথায় আর পিঠে হাত বুলিয়েছি অন্তত 3 বার। আপনি আপত্তি করেন, অথচ যখনই আপনাকে জোকার রিসর্টে যেতে বলেছি আপনি কলেজে ক্লাস নেওয়ার কথা বলেছেন। যখন ভিক্টোরিয়ার কালো পুরীর চোখে চোখ রাখতে বলেছি আপনি একাডেমিতে ছবি দেখার কথা বলেছেন। আসলে আমার নেওয়া কোনো সিদ্ধান্তই আপনার মনোমত হয়নি। আমি হ্যাঁ বললে আপনি না বলেছেন, আমি না বললে আপনি ট্যাক্সি ডেকেছেন। অথচ পার্ক স্ট্রিটের মোড়ে দাঁড়িয়ে আমি যখন আপনাকে যেদিকে দু চোখ যায় চলে যেতে বললাম আপনি শুধু আমার দিকেই তাকিয়ে থাকতেন। আপনার সিদ্ধান্ত আমি বুঝতে পারি।
বাহ, দারুণ। তোমার অন্যরকম কাজের কথাই বলছিলাম। কবিতা তো তুমি লেখো, সবাই জানে তোমাকে, কবি হিসাবেই চেনে। তুমি তথ্যচিত্রও করেছো, দুটো তথ্যচিত্র তুমি তৈরি করেছো। একটি হচ্ছে স্বর্ণ সূর্যমুখী, যেটা যৌনকর্মীদের বাচ্চাদের নিয়ে করেছো। আর একটা হচ্ছে হ্যাঁ ওয়াকিং স্টিক্স, সেটা বৃদ্ধাশ্রম নিয়ে করেছো। তা হঠাৎ করে এইরকম মানে যৌনকর্মীদের বাচ্চাদের নিয়ে যে করার ইচ্ছা বা আগ্রহ তোমার কেন হলো? সেই কাজের অভিজ্ঞতাটা একটু বলো, আমাদের সাথে শেয়ার করো। হ্যাঁ, এই ব্যাপারটা বলি। আসলে যৌনকর্মীর বাচ্চাদের নিয়ে করব এইটা প্রথমে ভাবিনি। আসলে ভেবেছিলাম যৌনকর্মীদের নিয়েই একটি তথ্যচিত্র করব, তাদের কিভাবে তারা বসবাস করে, বাঁচে, তারা তাদের জীবনযাপন। কিন্তু সত্যি কথা বলতে কি, একটা তথ্যচিত্র করতে আমাদের দেশে কেন সব সব জায়গাতেই সব এত জায়গায়। টাকা পয়সার ব্যাপার, যে তখন আমরা ঘুরতে ঘুরতে একটা একজন এনজিওর দেখা পেল। তো সেই এনজিওর যিনি কর্ণধার ইন্দ্রানীদি বললেন যে আমরা এই যৌন যৌনকর্মীদের এলাকায় আমরা ওদের বাচ্চাদের পড়াশোনা, তো আপনারা যদি ওদের ওপর একটা তথ্যচিত্র করেন, তার কিছুটা খরচ আমরা বহন করতে পারি। তো এটা শোনার পর আমার মনে হলো, বরং সত্যি কথা বলতে কি, যৌনকর্মীদের নিয়ে হয়তো কিছু কাজ হয়েছে, হয়তো না হয়েওছে, হুম, কিন্তু হুম। যৌনকর্মীদের বাচ্চাদের নিয়ে। আর অনেকে জানেনও না যে যৌনকর্মীদের কত বাচ্চা ওখানে থাকে, তারা বড় হয় স্কুলে, অন্য অন্য সহপাঠীদের সঙ্গে পড়ে, যে সহপাঠীরা আমার আপনার ঘরের শিশুদের মতোই, মানে শিশুদের সঙ্গেই তারা। তো সেই তাদের কি স্বপ্ন, ইচ্ছে, তারা বড় হয়ে কি হতে চায়, এখন তাদের কি অসুবিধে, এগুলো নিয়ে যদি করি সেটা আমার মনে হয় অনেক ভালো হবে। তো ওই ইন্দ্রানীদির কিছুটা উৎসাহে এটা করতে শুরু করেছিলাম, কিন্তু করতে গিয়ে দেখলাম অদ্ভুত ভালো লেগে গেল। সব থেকে বড় কথা একটু একটু বলি, সেটা হচ্ছে যে একটি বাচ্চা, সে আমাদের বলছে যে তাকে তার মায়ের ঘরে খদ্দের এলে সে বাইরে বেরিয়ে এসে পড়াশুনো করতে, মানে ঘরের মধ্যে ঠিক থাকতে পারে না, বাইরে এসে পড়াশুনো করতে পারে। একই সঙ্গে সে মনে মনে চায় তার মায়ের খদ্দের আসুক, কারণ খদ্দের না এলে সে খেতে পাবে না, তার মাও খেতে পাবে না। তো এই মায়ের কনসেপ্টটাই কিরকম দেখুন পাল্টে যাচ্ছে। আমার মা হিসেবে আমি কি চাইবো আমার মায়ের কোনো এইরকম হ্যাঁ, খদ্দের আসুক, তার বিনিময় চাইবো না। আমি বলে নয়, মা বলতে আমাদের যা বোঝানো হয়, যা শেখানো হয়, মায়ের যে কনসেপ্ট অফ মাদারহুড concept। বলতে যা বলা হয়, তাতে আসে না সেটা। কিন্তু একদম তার বাইরে গিয়ে একটি বাচ্চা চাইছে তার মা তার মায়ের খদ্দের আসুক, বসার হোক, তাহলে তাদের খাওয়া দাওয়া হবে তাদের। তো আমি তখন কনসেপ্ট অফ, কিন্তু তারও তো মা, সে মা হিসেবেই তাকে দেখে, মা হিসেবেই তার। তো এই জায়গাগুলোকে ধরেছিলাম এগুলো। এছাড়া তো নানা রকম তাদের কে কি হতে হুম, চায়। হুম, হুম। আর দ্বিতীয় এই যেটা বললে ওয়াকিং স্টিক্স, ওটাও করেছিলাম। করতে গিয়ে দুটো, এখানে সেটাও একটু বলা বলা ভালো, মজার হ্যাঁ, জিনিস। হ্যাঁ, বলো বলো। বৃদ্ধাশ্রম নিয়ে এই তথ্যচিত্রটা সেটা হচ্ছে করেছিলে। আমাদের বৃদ্ধাশ্রম নিয়ে আমরা এমনিতে সব জায়গায় আধুনিক হয়ে যাচ্ছি, আধুনিকতার কথা বলছি সবই ঠিক। কিন্তু এই বৃদ্ধাশ্রম নিয়ে আমাদের একটা শ্লেষাত্মক ভঙ্গি আছে, যে ছেলেমেয়েরা বৃদ্ধাশ্রমে পাঠিয়ে দিচ্ছে, ছেলেমেয়েরা বিদেশে থাকে, তারা কিছু করে না। কিন্তু এই বৃদ্ধাশ্রম নিয়ে করার আগে অব্দি আমার সেরকমই ধারণা ছিল। বৃদ্ধাশ্রম নিয়ে তথ্যচিত্রটা করার সময় আমি লক্ষ্য করলাম, সত্যি বলতে কি, খুব সত্যি বলতে, ব্যাপারটা একদম উল্টো। বরং একজন বৃদ্ধ বা একজন বৃদ্ধা যদি একটা এমন একটি সংসারের মধ্যে থাকে যেখানে তার কোনো ভূমিকাই নেই, শুধু বেঁচে থাকাটুকুই তার ভূমিকা, সেক্ষেত্রে কিন্তু তার পক্ষে বাঁচাটা খুব কষ্টকর হয়ে যায়।
বরঞ্চ সেই বৃদ্ধ বা বৃদ্ধা যদি এমন একটি জায়গায় থাকে যেখানে তার মতো আরো অনেকে রয়েছে, তার সুখ দুঃখের কথা শোনার মতো অনেকে রয়েছে, সেটা কিন্তু তারই বেঁচে থাকা সমবয়সী লোকজন। তার বয়সী লোকজন রয়েছে। যেমন আমরা যেদিন শুটিং করতে যাই, একজন ৮৬ বছরের বৃদ্ধার সেদিন জন্মদিন। আচ্ছা। তো আমাদেরকে ওরা বললো যে জন্মদিনটা আপনারা, আমরা দেখলাম হ্যাঁ এটা তো ভালো, জন্মদিনটাও আমরা কভার করব, কেক কাটা হবে ইত্যাদি। কেউ গান করলো, কেউ কবিতা বললো, অনেকে নাচলো, এমনকি তারা অল্প বয়সে নাচে ইত্যাদি। সত্যি কথা আপনি বলুন তো সময়, সেটা হচ্ছে একজন বৃদ্ধা ৮৬ বছরে, সে যদি একটা পরিবারে থাকে, তার জন্মদিনকে কেউ মনে রাখবে অন্তত? এসব তো দূরের কথা, নাচ গান কবিতা, যে তার জন্মদিনের আবার কি আছে এত কিছু। কিন্তু একজন মানুষ তো মানুষ, ব্যক্তি মানুষ তো, তার কাছে ব্যক্তি মানুষই। ৮৬ বছরটা তো একটা সংখ্যা মাত্র। একদম। সুতরাং তো সেই জায়গাগুলোকে ধরতে পেরেছিলাম যে না না, বৃদ্ধাশ্রমে কিন্তু একই বয়সী, একই মানসিকতার। হ্যাঁ, হ্যালো হ্যালো, হ্যাঁ শোনা যাচ্ছে তো? হ্যাঁ হ্যাঁ, এই 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 দুটো করেছিলাম। আরো দুটো ডকুমেন্টারি আমি না, একটা করেছিলাম, আর একটা করতে করতে বন্ধ হয়ে গেছিল। একটা করেছিলাম ওই আমি একা নই, আমার এক বান্ধবী সুতপা ঘোষ, ওর সঙ্গে। সেটা হচ্ছে আন্দামানের ট্যুরিজম নিয়ে, আন্দামানের ট্যুরিজম নিয়ে। এবং সেটা করতে গিয়ে আমি আন্দামানের বহু দ্বীপে ঘুরতে হয়েছিল, যেসব দ্বীপে এমনি টুরিস্টরা যেতে পারে না। আমরা নিকোবর আইল্যান্ডে গেছিলাম। আমি হলফ করে বলতে পারি যে নিকোবর আইল্যান্ড গেছে এরকম লোকের সংখ্যা কিন্তু হাতে গোনাও নেই, প্রায় পাবেন কিনা সন্দেহ। কারণ একটা সময় নিকোবর আইল্যান্ডে হেলিকপ্টার করে যাওয়া যেত, এখন সেটা বন্ধ হয়ে গেছে। যাই হোক, সেটা অন্য কথা। আন্দামানে এটা ট্যুরিজম ডিপার্টমেন্ট থেকে করানো হয়েছিল। আর একটা হচ্ছে যে ওই ট্রান্সজেন্ডারদের নিয়ে আমরা আমরা একটা আমি আমার এক বন্ধু অজয় বিশ্বাস, আমরা দুজন মিলে এটা শুরু করেছিলাম। একটা তথ্যচিত্র করবো বলে, মানে যারা ওই ছেলেরা মেয়ের মতো বা মেয়ে হতে চায়, বা মেয়েরা ছেলের মতো বা ছেলে হতে চায়। আচ্ছা। আমরা দুদিন শুটিংও করেছিলাম, কিন্তু বিশেষ কারণে এটা পুরোটা হয়নি। তার দুটো কারণ, যে এনজিও, কোনো বিদেশি এনজিও এদেরকে কয়েকজনকে বোঝাতে সক্ষম হয়। তার মধ্যে ওই এখন যে খুব বিখ্যাত মানবী, ওর ইন্টারভিউ করা হয়েছিল। সোমনাথ ওর নাম, সোমনাথ মুখোপাধ্যায়, কলেজে পড়ায়। এইবার তো ওদেরকে বোঝানো হলো, বোঝানোটা যে আমি খুব দোষের তা বলবো না, কিন্তু আমাদের দেশে এটা খুব মুশকিল। সেটাকে ওদেরকে বোঝানো হলো যে তোমরা বিনা পয়সায় কেন ওদের শুটিং করতে দিচ্ছ। এখন আমরা ওদের বলেছিলাম, তোমাদের দেখো আমরা টাকা পয়সা তো দিতে পারবো না সেইভাবে, তবে হলে তোমাদের কথা আমরা অন্যের কাছে তুলে ধরবো, তোমাদের সুবিধে অসুবিধে, তোমাদের সেইটুকু। তখন ওদেরকে বোঝানো হলো যে না, ওরা এটা করে প্রচুর টাকা পয়সা ওরা পাবে, সুতরাং করতে দিই। এখন টাকা পয়সা, সত্যি কথা বলতে কি, যারা তথ্যচিত্র করে তারা জানেন কবে যে সে তথ্যচিত্র বিক্রি হবে এবং কোন টাকা পয়সা পাওয়া যাবে, সেটা কিন্তু খুবই কঠিন। এবং তথ্যচিত্রে আমাদের দেশে যে যাদের নিয়ে তথ্যচিত্র করা হচ্ছে তাদেরকে টাকা পয়সা দেয়া, এটা প্রায় অসম্ভব। এটা প্রায় মানে তাদেরকে অ্যাক্ট্রেস হিসেবে ট্রিট করে এটা করাটা কিন্তু খুব দুরূহ। আমাদের সে টাকা পয়সা ছিলও না, এবং আমার ধারণা এভাবে তথ্যচিত্র আমাদের দেশে, হয়তো অন্য দেশে হয়, অন্য দেশে সত্যি হতেই পারে, যে যাকে, কথাটার মধ্যে কোনো অযৌক্তিকতা নেই। কারণ আমাকে তুমি শুট করছো, আমাকে তুমি টাকা দিতে পারো। কিন্তু আমাদের দেশের যে ফরম্যাটটা, তাতে সত্যি করেই তথ্যচিত্রের মানে সাবজেক্টকে টাকা দিয়ে তথ্যচিত্র করা যেত অসুখ। সুতরাং আমরা দুদিন করেছিলাম, তারপর আর হয়নি। এছাড়া আমার লেখা গল্প নিয়ে কয়েকটি ওই মিনি সিরিয়াল বলতো তখন, সোম থেকে শনি বলে
হুম, হুম। সোমবার শুরু হয়ে শনিবার শেষ হতো, সেরকম কয়েকটা হয়েছিল। আহ আহ, দু একটা ডকুমেন্টারি তো বললাম, ওই ওই এই জাতীয়ই, খুব বেশি কিছু না হ্যাঁ, হ্যাঁ, করেছি। হ্যাঁ। আচ্ছা, এই প্রসঙ্গে আমি বলো। বলি যে যখন তুমি এই কাজগুলো করছো, এই বৃদ্ধাশ্রম নিয়ে কাজটা করছো, বা ওই আন্দামানে যাচ্ছো, নিকোবর আইল্যান্ডে যাচ্ছো, বা এই যৌনকর্মীর বাচ্চাদের নিয়ে এই তথ্যচিত্র করছো, তখন সেগুলো তোমার কবিতায় আসেনি? সেই প্রসঙ্গগুলো যে তুমি কবিতা হ্যাঁ, লিখছো, হ্যাঁ, সেই হ্যাঁ, প্রসঙ্গ ঢুকে পড়েছে? সেরকম কোনো হ্যাঁ, কবিতা যদি থাকে একটু শোনাও না আমাদের। মানে এই দাঁড়াও দেখছি। তথ্যচিত্রগুলো করতে করতে আমরা মানে আহ, কবিতায় ঢুকে পড়ছেন কবি, এরকম কিছু কবিতা। হ্যাঁ, একটা পড়ি, এটা ঠিক তথ্যচিত্রের জন্য নয়, ওই যে বলেছি আমি বেশ কিছু ওই স্ক্রিপ্ট লিখেছি, মানে গল্প এবং গল্পের হ্যাঁ, স্ক্রিপ্ট। হ্যাঁ, 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 হ্যাঁ। সেই সূত্রে মানে ওই, যেহেতু তথ্যচিত্র বললে, তথ্যচিত্র ঠিক নয়, কিন্তু ওই স্ক্রিপ্ট হুম, লেখার নিরিখে আমার লেখা একটি কবিতা আছে। আচ্ছা, কবিতাটার নাম হচ্ছে স্ক্রিপ্ট রাইটারের ক্ষোভ। স্ক্রিপ্ট রাইটারের ক্ষোভ। আচ্ছা। আপনার জন্য আমি পুরো গল্প পাল্টেছি। মরুভূমির বদলে গোলাপ বাগান এনেছি, সমুদ্রের বদলে পুকুর, চুম্বনের বদলে ফ্যাল ফ্যাল চেয়ে থাকা, আর নেকড়ের বদলে খরগোশ। 3 এপিসোডের মাথায় মিতালিকে ধরে এনে বলেছেন পিয়ালির জায়গায় জুটে দিতে। আমি তাই করেছি। সন্ধেবেলাগুলো আপনার সঙ্গে কাটাবে বলে মিতালি একের পর এক অ্যাক্সিডেন্ট থেকে বেঁচে গেছে। দুবার প্রেমে পড়েছে, একবার ডিচ করেছে। সবে যখন ম্যারেড হ্যাপিলি এভার আফটার হতে যাবে, তখন এই 53 এপিসোডে এসে আপনি বলছেন মেয়েটির পেটে একটা অবৈধ বাচ্চা ঢুকিয়ে। ডিরেক্টর, আর কেউ জানুক আর না জানুক, আপনি তো জানেন মিতালি কোনোদিনই মা হতে পারবেন না। অথচ এই অসম্ভব কাজটা আপনি আমাকে দিয়ে করাতে চাইছেন। বাহ, দারুণ কবিতাটি। যেরকম ভাবে আমাদের সিরিয়ালের গল্পগুলো লিখে যেতে হয়, তার একটা অনুষঙ্গের মধ্যে রয়েছে। জোর করেই হ্যাঁ, লিখতে হয় নানা রকম যে প্রসঙ্গ। হ্যাঁ, এখন সিরিয়াল আমি তো দেখি না, দীর্ঘকাল টিভির সাথে যোগাযোগ নেই, আমি 4 বছর হলো টিভি দেখা বন্ধ করে দিয়েছি। তো ওই আর কি, হ্যাঁ, মানে খাবারের মধ্যে বিষ মেশাচ্ছে, আর ষড়যন্ত্র হ্যাঁ, চলছে, একদম আর সেটাই একদম। এইসব দেখে দেখে না, আমার আমার যেটা ব্যক্তিগত, জানি না সবাই আমার সাথে একমত হবে কিনা, এই মানে পারিবারিক জীবনেও না এই সমস্ত চোরাগোপ্তা এগুলো, ব্যাপারগুলো হ্যাঁ, ঢুকে হ্যাঁ, পড়ছে। হ্যাঁ, ঢুকে পড়ছে, যেটা কিনা একটা লোক, একটা মহিলা আগে ভাবতেন না, একজন শাশুড়ি ভাবতেন না, একজন বৌমা যে ভাবতেন না। এইভাবে একজন বউয়ের সাথে ট্রিট সেগুলো, করা যায়, সেগুলো হ্যাঁ, করছে। হ্যাঁ, 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 সেগুলো কিন্তু ঢুকে পড়ছে। যাই হোক, এটার এই কবিতাটা ভীষণ ভাল লাগলো, সেরকমই একটা আভাস পেলাম আর কি, ঢুকে যাচ্ছে আর হ্যাঁ, কি, হ্যাঁ, খুব ভালো। তো অনেক প্রশ্ন করে ফেললাম, তাহলে তোমার একটা কবিতা শুনি। শোনালাম তো, আরো শোনাবো। শোনাও, একটা কবিতা শোনাও। এই কবিতাটার নাম নিরুদ্দেশ। যৌনতা কেন গো দিলে, যদি তাহা মিটাইবার পথ দিলে না। যৌনতা কেন গো দিলে, যদি তাহা মিটাইবার পথ দিলে না। শুধু প্লেটনিক বিভা দিয়ে কিছুই হয় না, এই সত্য বুঝিতে বুঝিতে অনেক দিন কাটিয়া গেল, বুঝাইতেও পারা গেল না কাউ। অনেক গোপন অন্ধকার কোপতে আর ছবিতে মুখ লুকাই, শিল্প হইল কিনা তাহা মহাকাল জানে। শিল্প বীজ উড়িতে উড়িতে, ভাসিতে ভাসিতে চলিতে লাগিল নিরুদ্দেশের দিকে। স্বপ্নদোষ তাহার সঙ্গ ছাড়িল না, দণ্ডিত আসামির মতো সে একা একা খাড়া হইয়া রহিল। এই জন্য আমি প্রথমে বলেছি সাহসী কবি। তোমার কবিতায় অকপট যে ভাষা উঠে আসে, যে মানে সেটা সত্যি আমাদের ভীষণভাবে মনোগ্রাহী, এবং এই জন্য মানে অন্য মাত্রা পেয়ে যায় তোমার কবিতাগুলো, যা সহজে অনেকেই লিখতে পারে না। তো তোমার আরেকটা দিকের কথা, আমি সব দিকগুলো তোমার ধরবার একটা প্রচেষ্টা করেছি, শুধু কবি সুমিতাভ নয়,
আরো নানা রকম দিকে কবির প্রসার ঘটেছে, সেগুলো একটু সকলের সাথে শেয়ার করার একটা প্রচেষ্টা। আনন্দবাজার পত্রিকা সহ বিভিন্ন সংবাদপত্রে তুমি ফিচার, সাক্ষাৎকার ইত্যাদি একসময় অনেক লিখেছো, এবং সেই সময় কবির সুমন, এখন তিনি সুমন চট্টোপাধ্যায় ছিলেন, তার সাক্ষাৎকার নিয়ে তুমি বেশ হইচই ফেলে দিয়েছিলে। সেই পর্যায়টা, সেই সময় আমরা খুবই ছোট, সেই পর্যায়টা কথা একটু বলো, একটু সবাই জানুক। অনেকেই এখন এটা বিস্তৃত হয়ে গেছে তোমার, জানে না অনেকেই। হ্যাঁ, এটা বোধহয় তুমি যে সময়কার কথা বলছো, সত্যি তোমরা অনেক ছোট, বোঝার মতো। এটা 1992-93 সালের কথা। তো সেই সময় আমি আনন্দবাজারে রেগুলার ফ্রিল্যান্স করি। তো সবে তখন ওই তোমাকে চাই ক্যাসেটটি বেরিয়ে, সবে মানে একদম হয়তো 3 মাসও হয়নি, এবং বাঙালি শ্রোতৃমণ্ডলী, মানে যারা খুব আগ্রহী তাদের কথা বাদ দিয়ে বলছি, যারা এমনি গান শোনেন, যে গান বেশি প্রচলিত হয় সেই গান শোনেন ইত্যাদি, তারা তখন কবির সুমনের এই গানের কাছাকাছি আসেন। তো সেই সময় আমি তখনকার যিনি যে পাতাটিতে আমি লিখতাম, সেই পাতার একজন ইনচার্জ ছিলেন, তাকে গিয়ে বললাম, তিনি শুনেছেন অবশ্যই, কারণ তখন তিনি বললেন যে তুমি পারবে, তাহলে খুব বড় করে একটা ইন্টারভিউ। আমি বললাম হ্যাঁ পারবো। তো সুমনের তখন জার্মান স্ত্রী, তার মেয়ে সুমন, এ নিয়ে একটা গোটা পাতার ইন্টারভিউ, মানে একটা আনন্দবাজার পাতার পুরো গোটা পাতা, মানে খুব কম লোকেরই বোধহয় ইন্টারভিউ নেওয়া হয়, পুরো গোটা পাতার ইন্টারভিউ ছিলাম। যদিও পরে কিছু আমার পরে কিছু সুমনের সাথে ইন্টারভিউ নিয়ে কিছু বাক বিতণ্ডা হয়। উনি চিঠি দিয়েছিলেন যে আমি ওনার কয়েকটি কথা একটু ভুলভাবে ব্যাখ্যা করেছি, বা যাই হোক, সেটা আর এই প্রসঙ্গে আমি আনতে চাই না। মানে আমি উনি বলেছিলেন যে, আমি সেটা লিখেছিলাম আর উনি বলেছিলেন এই হিসেবে যে রবীন্দ্রনাথের গানে গুরুচণ্ডালীর ব্যবহার আছে। তো উনি পরে চিঠি দিয়ে লিখলেন উনি ঠিক এভাবে বলতে চাননি। যাই হোক, হতেই পারে, সেটা অন্য কথা। কিন্তু সত্যি কথাই যে এই ইন্টারভিউটা খুব হইচই ফেলেছিল, এবং সুমন নিজে আমাকে বলেছিলেন যে আপনার এই ইন্টারভিউটা আমার খুব কাজে লেগেছে। আজকে হয়তো সুমন তো একটা কাল্ট ফিগার আজকে, কিন্তু সেই সময় সবে যখন তোমাকে চাই বেরোয় আমি ইন্টারভিউটা নিয়েছিলাম, এটা ঠিকই। তবে এটা এমন কিছু একটা বলার মতো বিষয় নয়, তুমি বললে বলে। হ্যাঁ, কিন্তু না, ওই সময় এটা ভীষণই একটা আলোড়ন হয়েছিল আর কি, সেটা অনেকেই জানেন না আর কি। সেই জন্য আমার মনে হলো এই প্রশ্নটা একটু করি, তাহলে আজকের এই অনুষ্ঠানে অনেকেই জানতে পারবেন, সেই জন্যই করলাম। আর কিছু নয়। হ্যাঁ হ্যাঁ, ঠিক আছে। আমাদের কতক্ষণ হলো? অনেকক্ষণ হয়ে গেছে, 45 মিনিট 19 সেকেন্ড দেখছি, কিন্তু অভিজিৎ দাকে দেখছি না। অভিজিৎ দাও তো দু একটা কবিতা পড়বেন, কিছু কথা বলবেন, কথা ছিল। অভিজিৎ দাকে দেখতে পাচ্ছি না। অভিজিৎ দা, এই তো অভিজিৎ দা এসে গেছে। সোমা, আমাদের অতিথির রিকোয়েস্টকে তুমি আগে মান্যতা দাও। তোমাকে অনেকক্ষণ আগে বলেছেন তুমি একটা তোমার কবিতা পড়ো, তারপর আমি আমার কবিতা। সোমা আমাকে একটা কথা বলেনি, সোমা আমাকে খুবই, মানে কি বলবো, ওর কবিতার বইয়ে লিখতে দিয়েছে আমাকে নিধিরাম। হ্যাঁ হ্যাঁ, নিধিরামের যে মুখবন্ধটা সুবিধাবোধাকে দিয়ে লেখানো হয়েছে, আর এটা আমার কাছে চরম প্রাপ্তি। হ্যাঁ, আর সুবিধাবোধা তো আমার ভীষণ প্রিয় কবি। বিসর্গ পত্রিকা যখন প্রথম শুরু করি, প্রথম কবি সভা আমি সুবিধাবোধাকে নিয়ে করেছিলাম। আমার যেটা মনে হয় ব্যক্তিগত ভাবে, সুবিধাবোধার
ঠিক মতো যা পাওয়া উচিত তা পাইনি, এ কথা আমার মনে হয়। যে একদম কবিতা উনি একদম লিখেছেন তা পাইনি। হ্যাঁ, সে তো নানা রকম লবি গোষ্ঠী রাজনীতি কবিতা নিয়ে যা চলে, সে আর বলার নয়, কহতব্য নয়, এই আমরা সবাই জানি কম বেশি। তো সুতরাং প্রথম আমার এই পুস্তিকা করতে এসে আমার মনে হয়েছিল যে সুমিতা বোদাকে নিয়ে একটা কবি সভা। সেই সময় এটা যখন আমি পড়ি তাই নিয়ে নানা রকম বাঁকা বাঁকা বিরূপ মন্তব্য কিন্তু আমাকে শুনতে হয়েছে, সেগুলো আমি আজকে বলছি, কোনোদিন বলিনি। তো আমি তো চিরকালই একটু বেপরোয়া, তো আমার তাতে কিছু এসে যায়নি, আমি করেছি এবং সেটি ছেপেও পুস্তিকা আকারে বের করে দিয়েছি। অবশ্যই সত্যপ্রিয়দা সবার লিখেছিলেন, নিজেরও দীপঙ্কর দা লিখেছিলেন, আর সৌভিক বন্দ্যোপাধ্যায় লিখেছিলেন, তিনজন লিখেছিলেন সুমিতা বোদার কবিতা নিয়ে। তিনজনই খুব এটা ভালো সত্যি লিখেছিলেন। আমি আপ্লুত হয়েছিলাম এবং সুমা যেটা বলছে যে নানান দলাদলি দলবাজি ইত্যাদির কারণে হ্যাঁ 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 হ্যাঁ, এই 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 প্রশ্নটা আমি লাস্টে করব, এটা রেখে দিচ্ছি। হ্যাঁ, এটা নিয়ে একটু হোক, এটা নিয়ে একটু হওয়া উচিত আমার মনে হয়। তো আমার নিজের একটা কবিতা বলি, নিধিরামের প্রথম কবিতাটা একটু একদম বলি। একদম একদম আমি তো অপেক্ষা করছি নিধিরামের মা কখন নিধিরাম শুনে কথা বলবে। হ্যাঁ, বলো। সোহাগে মাখছে শরীর, নাভিমূল থেকে জন্ম নিচ্ছে নিশিজাত পদ্ম, জানু উরু পেরিয়ে গুহামুখ থেকে শুষে নিচ্ছ জ্বলন্ত লাভার উদ্গীরণ, ঠোঁটের উষ্ণতা ক্রমশ আকাশ পেরিয়ে যাচ্ছে, বটের ঝুড়িনামা শরীর ক্রমশ ভিজছে নিধিরাম, মেঘের কোলে ভাঙা শাখার মতো এক চিলতে চাঁদ, উত্তুরে হাওয়ায় মাখামাখি শরীর জানান দিচ্ছে কাম, চন্দ্রাহত পথিক জানে কিভাবে হারাতে হয় পথ, ভিজতে হয় নিভৃতে একান্তে সঙ্গোপনে। বাহ, বাহ, খুব সুন্দর, খুব প্রিয় কবিতা আমাদের এটা সবার। তোমার আমারও খুব প্রিয় কবিতা, হ্যাঁ আমারও হ্যাঁ খুব প্রিয় কবিতা। এবং আচ্ছা সাহসী সাহসী অনেকবার বলছে ঠিকই সুমা আমাকে, সোমা নিজেও কম সাহসী নয়, হ্যাঁ অবশ্যই, সাহসে সাহসে মিলে গেছে। অনেকবার সাহসী শোনো সাহসী শোনো, বলছে। আমি একটা কথা বলি, সেটা হচ্ছে যে সুমিতাবু, হ্যাঁ প্রচুর যারা শুনছেন অনেকে অনেক কথা বলছেন, কেউ কেউ প্রশ্ন রাখছেন, আমি হয়তো সময় দেখতে পাচ্ছে না সেগুলো, আমি হ্যাঁ, ওখান থেকে আমিও তো দেখতে পাচ্ছি না। হ্যাঁ আমি আমি দেখতে একটু পাচ্ছি, ওখান আহা থেকে দারুণ কবিতা। একজন তসলিমাকে নিয়ে লেখা নতুন কবিতা, মানে যে কবিতাটা এতে রয়েছে, ম্যাডাম হ্যাঁ আপনি তো ওটা শুনতে চাইলেন, সত্যকাম বাগচি মহাশয় শুনতে চাইলেন, হ্যাঁ সত্যকাম দার রিকোয়েস্ট আমি রেখে দিয়েছি অলরেডি। আমারও ওই হ্যাঁ সময় ওইটাই মনে হচ্ছিল, দেখি সত্যকাম দা ওই প্রশ্নটাই করেছেন, সেই আর কি। হ্যাঁ। এই যে যাই হোক তসলিমাকে তো নিয়ে লেখা কবিতাটা কি শোনা যায়, যে আমি যেই তো প্রশ্নটা করেছি সাথে সাথেই দেখি ওনার প্রশ্নটা ঢুকেছে, এটা আমার খুব ভালো লেগেছে। তা আমার মনে বল। হয় যদিও সুমিতাবু বলল তসলিমাকে নিয়ে ও একটা কবিতাই ম্যাডাম আপনিতে লিখেছে, লিখেছে। তা আমার মনে হয় কিছু কিছু কবিতার মধ্যে হয়তো আরেকটু ছায়া আছে। তা আমি একটা ছোট্ট সেরকম কবিতা সুমিতাভুর লেখা আমার খুব প্রিয়, সেটা আমি পড়ছি। হ্যাঁ, কবিতাটার শিরোনাম হচ্ছে বৃষ্টির কবিতা। সারা সকাল বৃষ্টির কথা লিখতে হলে ঘুরিয়ে ফিরিয়ে তোমাকেই লিখতে হয়। রডন স্ট্রিট লিখতে হয়, রুদ্র পলাশ লিখতে হয়, সপ সপে শরীর লিখতে হয়, কানের লতিতে জলের ফোঁটা লিখতে হয়, চিহ কেটে দিয়ে ভালোবাসা লিখতে হয়, ফুলতে থাকা ঠোঁটের কথা লিখতে হয়, ভেতরে ভেতরে তোমার ভিজে যাওয়ার শব্দ, আর বাইরে কিছুই বুঝতে না দেওয়া লিখতে হয় সবকিছুই। আসলে সারা সকাল বৃষ্টির কথা লিখতে হলে ঘুরিয়ে ফিরিয়ে পতনমুখ তোমাকেই লিখতে হয়। বলো সুমিতাবু, আমি হ্যাঁ ঠিক হ্যাঁ, বলেছিলাম? এই কবিতাটাও তসলিমার অনুষঙ্গ আছে, এটা ঠিকই, তবে এই কবিতাটা ওই বইতে নেই, তসলিমার হ্যাঁ অনুষঙ্গ আছে। হ্যাঁ, exactly। তো এটা যাই হোক, থ্যাংক আড্ডা ইউ। ভীষণ ভীষণ ভালো চলছে, আড্ডা জমে গেছে। আমি তো বলেইছিলাম সবাইকে যে আড্ডায় মশগুল হয়ে যাবেন শ্রোতা দর্শকেরা। তো আমরা প্রায় আড্ডার আর কিছু কিছু শেষ। প্রশ্ন করেছে না?
হ্যাঁ আর আমি একটা আরেকবার প্রশ্ন দেখে আমি নিই। বিতর্কিত প্রশ্ন করতে চাই, সেটা একদম শেষে করব, হয়ে যাক সবটা, সেই প্রশ্নটা দিয়ে শেষ হয়ে যাক আর কি, আমি এটাই চাইছি। শ্রোতা দর্শকেরা কি কিছু প্রশ্ন করেছেন বা কিছু না? কে? ঠিক আছে, শ্রোতা বা কেউ প্রশ্ন- দর্শকেরা হ্যাঁ আমি একবার হ্যাঁ, দেখে নিই, একটু দেখে নিই, আমি দেখে বলছি, তোমরা কথা বলো, আমি দেখে নিই বলছি। আমি একটা সুমিতা বোদার কবিতা পড়বো। হ্যাঁ পড়ো হ্যাঁ পড়ো। নিশ্চয়ই হ্যাঁ নিশ্চয়ই হ্যাঁ, সুমিতা বোদার অগ্রন্থিত এই কবিতাটি, কোনো বইতে এখনো যায়নি। আমি কিন্তু ফ্যাসিস্ট নই, কবিতাটার নাম, এটা কাগজের ঠোঙায় বেরিয়েছিল সুমিতা বোদাকে নিয়ে, যে ওরাও একটা সংখ্যা করেছিলেন, সেখানে আমিও লিখেছি সুমিতা বোদার কবিতা নিয়ে, সেটা অন্য কথা। এখানে এই কবিতাটি সুমিতা বোদার লেখা। আমি কিন্তু ফ্যাসিস্ট নই, ইচ্ছে করলেই আমি অবরুদ্ধ করে দিতে পারি যে কোনো মহল্লা, নেট বন্ধ করে দিতে পারি, গুন্ডা দিয়ে ওদের ওই আজাদির গানের মাথা ফাটিয়ে দিতে পারি, ফৈয়জ আহমেদ ফৈয়জ আওড়ানোর টুটি চেপে ধরতে পারি, রুটি ছুঁড়ে দিতে পারি, জেলে ঢোকাতে পারি। তবু ওরা ভয় পাচ্ছে না কেন? ওরা কেন বুঝছে না আমি রাষ্ট্র? শটান তাকিয়ে আছে আমার চোখের দিকে। জেএনইউ, জামিয়া মালিয়া, যাদবপুরের বেয়াদব সব চোখ, যা থেকে ক্রোধ আর ঘৃণার রশ্মি বেরোচ্ছে। আমার রশ্মি প্রুফ 5 লাঠি জ্যাকেট চাই, বাহ, রশ্মি প্রুফ 5 লাঠি জ্যাকেট চাই। কবিতাটা আমার ভীষণ ভালো লেগেছে, ভীষণ মনে হলে একটু পড়ে শোনাই। ভীষণ সুন্দর। এই আর নতুন কবিতাগুলো যেগুলো সুমিতা বোদা ফেসবুকে লিখছে, জীবনের সেটা সবাই দেখছে ছাইপত্র, একদম। কথামালা, সে তো সেগুলো দিয়ে তো একটা সুন্দর কবিতার বই হবে, আমরা পাবো, এটা আশা রাখছি। একদম একদম অনেক শুভেচ্ছা একদম থাকলো। জীবনের মর্ম থেকে লেখা। হ্যাঁ হ্যাঁ, আচ্ছা আরেকটা কথা বলি এখানে, আমি প্রশ্নের মধ্যে দেখছিলাম, স্বপ্নকমল সরকার একটা অনুরোধ জানিয়েছেন, সেটা হচ্ছে যে হলুদ মলাট থেকে একটা কবিতা পড়তে বলেছেন। সুমিতা একটু পড়বে হলুদ মলাট থেকে একটা হ্যাঁ, কবিতা? সুমিতা বোধহয় সব থেকে প্রিয় 8টি কাব্যগ্রন্থের মধ্যে বলেছে এটি সব থেকে প্রিয়। হ্যাঁ। একটু দাঁড়া। ঠিক আছে, একটা কবিতা পড়ছি হলুদ মলাট থেকে। কবিতাটির নাম অভিযাত্রা। অভিযাত্রা। অনন্ত প্রহেলিকা ছেড়ে আমি ফিরে যাচ্ছি গর্ভ জলের কাছে। আমি সেই চেপে, কিসের আওয়াজ হচ্ছে? কিসের আওয়াজ হচ্ছে গো? ওই যে অভিজিৎ দা ঘরে কেউ এসছেন, ওনার সাথে একটু কথা আচ্ছা, বলতে বাইরে গেলেন আর কি, ওই জন্য। হ্যাঁ। তুমি পড়ো, অসুবিধা নেই, পড়ো। অনন্ত প্রহেলিকা ছেড়ে আমি ফিরে যাচ্ছি গর্ভ জলের কাছে। আমি সেই চেপে রাখা কান্না, দুঃখ মাখা চিবুক, মৃত্যু পেরিয়ে আসা রাত্রি, অপমানের ভেতর থেকে বেরিয়ে আসা জ্যোতি চিহ্ন, বাবুই পাখির বাসার থেকে খসে যাওয়া ডিম। পথে ও বিপথে ঘুরে কোথাও না ঠাঁই পেয়ে অবশেষে এইখানে ইট চাপা ঘাসের মতন রক্তাল্পতা দোষে দুষ্ট কবিতা হয়েছে। এইবার বাষ্প হয়ে উড়ে যাবে, পড়ে থাকবে হলুদ সন্ন্যাস। বাহ, দারুণ। আর কোনো সে প্রশ্ন কেউ করে থাকলে বলো, সেগুলোর যদি উত্তর দেওয়া। হ্যাঁ এখনো তো আর আর সবাই খুবই প্রশংসা করছেন, তোমার সঞ্চালনার প্রশংসা। আচ্ছা, আহ, আমি আমি খুব আর খুশি একটা, এই হলাম, বইটা কৃত থেকে হলাম। আরেকটা কবিতা পড়ছি। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, পড়ো। এই পড়ো পড়ো। হলুদ হলুদ সন্ন্যাস থেকে আরেকটা কবিতা পড়ছি, আর হ্যাঁ তোমার হ্যাঁ, সঞ্চালনের ব্যাপারে মাঝখানে কি নাম? আটকে হলুদ দিলাম একটু। সন্ন্যাস? হলুদ হলুদ সন্ন্যাস। সন্ন্যাস, হলুদ হলুদ সন্ন্যাস, বলার যে হলুদ কাব্যগ্রন্থ, হ্যাঁ, যে কাব্যগ্রন্থটি। এই যে বউকে লুকিয়ে এত ঝুপঝাপ, ওহো মাঝে মাঝে কেমন। অফিসের ট্যুর, এই যে সন্তানের ছবি রাখছো মোবাইল স্ক্রিনে, এই যে দগ্ধ প্রাণ মেলে ধরছো, বৃষ্টিতে ভেজার আগে টেনে ধরছো নিজের কলার, হ্যাংওভার আর অভিমান গুলিয়ে ফেলছো, দুমুখো সাপের মতো হেঁটে যাচ্ছ
অথচ পৌঁছতে পারছো না কোথাও। এই যে সম্পর্কের গায়ে তুমি দাঁত ফোটাতে পারছো না, ভালোবাসা আর বউ দুজনের কাছেই গালি খাচ্ছ, যে কোনো একজনকে ছেড়ে দেবার স্বপ্ন দেখছো রোজ, তাকে শুধু এই জন্য চান্দ্রদেশ তোমার কাছে মুষ্টি রুমাল হয়ে আছে। বাহ বাহ, ও, দারুণ কবিতা। দারুণ, দুর্ধর্ষ, দুর্ধর্ষ। চারিদিকে তো এসবই চলছে, সেই প্রসঙ্গে আচ্ছা ভীষণই উপযোগী কবিতা। শোনো, খুব ভালো লাগে। আমি এই এখনই শুভদীপ হয়তো বলবে যে নেট হ্যাঁ। ফুরিয়ে যাবে, তো তার আগে আচ্ছা, আমি লাস্ট প্রশ্নটা সোমা আগে তুমি, রেখে নিই। হ্যাঁ তোমার সে মারাত্মক প্রশ্নের ব্রোমাটা শোনা হ্যাঁ, যায়। মারাত্মক প্রশ্ন কিছুই নয়, তবু এটা আমার মনে হয় মাঝে মাঝে, এই যে লবি গোষ্ঠী দল, এই যে দলবাজি কবিতাকে নিয়ে, হ্যাঁ, এরকম কোন দলের কি অন্তর্ভুক্ত ছিলেন আমাদের কবি সুমিতাভ ঘোষাল কোনোদিন? আর এই যে অযোগ্য কে রাজনীতি করে পুরস্কার পাইয়ে দেওয়ার যে রাজনীতি, হ্যাঁ, যেখানে আমাদের সুমিতাবোদার এত সুন্দর লিখেও কোনো পুরস্কার, সরকারি পুরস্কার এখনো অব্দি পেলেন না, হ্যাঁ। তো এটাকে কি বলবো, মানে এই যে ব্রাত্য করে দেওয়ার যে একটা মানসিকতা, এ কি আদৌ ব্রাত্য করে দেওয়া সম্ভব? সুমিতাবোদার কবিতা থাকবে, অবশ্যই থাকবে। কালের সাম্রাজ্যনী, রবীন্দ্রনাথকে ধার করে বলছি, কখনোই কবি সুমিতাভ ঘোষালের কবিতাকে ঝেঁটিয়ে বিদায় করতে পারবে না। হ্যাঁ, সে যতই একদমই এখন তাই। তাকে, যতই এখন তাকে আসলে এ না দেওয়া হোক, দেওয়ার না দেওয়ার যে রাজনীতি সারাক্ষণ চলছে, হ্যাঁ। তো এইসব নিয়ে সুমিতাবোদা তুমি কি বলবে? তুমি কি কোনো দলের অন্তর্ভুক্ত ছিলে কোনো কালে আদেও, নাকি নিজেই একা রাজার মতো কবিতা লিখে গেছো? এইটা আমি বলতে চাইছি। ঘটনা- ঘটনাটা যেটা বললে সেটাই সত্যি। আমি কখনোই কোনো আহ দলের অন্তর্ভুক্ত হয়ে, গোষ্ঠীভুক্ত হয়ে কবিতা লিখিনি। একেবারেই নিজের যেরকম যখন মনে হয়েছে, রাজার মতো কিনা জানি না, অন্তত স্ব ইচ্ছেকে যথেষ্ট প্রাধান্য দিয়েছি। আহ নিজের ইচ্ছেকে, নিজের যা বলার কথা, বা লুকিয়ে মানে কোনো জিনিস এটা লিখলে অন্য দলভুক্ত কেউ ক্রোধান্বিত হতে পারেন, রুষ্ট হতে পারেন, এই কথা ভেবে কখনো কবিতা লিখিনি। আর তুমি যেটা বলছো যে সরকারি পুরস্কার পেলাম না, এই জন্য সত্যি কথাই আমি নিজে কেন বলতেই বা যাবো, আর এটাতে আমি খুব একটা হ্যাঁ, দুঃখিত নই। অবশ্যই। কিন্তু কিন্তু ওভারঅল যদি বলতে হয়, যে সত্যি করেই এই দলবাজি, আমার কবিতার কথা থাকুক, কিন্তু ভালো কবিতা তো লেখা থাকবেই। হচ্ছে, প্রচুর প্রচুর হ্যাঁ, লিখছে ভালো মানুষ। কবিতা থেকে যাবে, সেই পুরস্কৃত হোক আর নাই হোক। পুরস্কৃত হোক একদম। আর কারণ নাই হোক, কিন্তু কিন্তু কবি তো একই আর সঙ্গে সেভাবে লেখে না। হ্যাঁ, একটা এই কথা প্রসঙ্গে বলি। তো আমরা একটা কথাই বলতে পারি জীবনানন্দ দাশের কথা, যিনি তার জীবৎকালে কিছুই পাননি, তাকে নিয়ে হ্যাঁ, হইচই সেই 50 বছর না, পরে শুরু হয়েছে। তো একদমই তাই। সুমিতা বোদার কিন্তু কবিতাও কিন্তু একদম মুছে ফেলা অসম্ভব। এটি আমার অনেকদিন আগে আসলে মনে হয়েছে, তাই জন্য আসলে সোমা, কিশোরদের প্রথম কবিতা আমি সুমিতা বোদাকে নিয়ে করেছি। সোমা হ্যাঁ, আসলে বলো। কি হ্যাঁ, জানো তো, এটা আচ্ছা, সুমিতা, বলে নাও। আমারও মনে হয় তুমি যেহেতু আমার খুব সবচেয়ে প্রিয় বন্ধু, আহ তোমার দর্শন যেটা, সেটা হচ্ছে তুমি তোমার নিজের টার্মসে বাঁচো। এই নিজের এক্স্যাক্টলি, টার্মসে এক্স্যাক্টলি। বাঁচা এবং নিজের টার্মসে লেখা, এ তো কোনো পুরস্কারে পরোয়া করে না, কোনো স্বীকৃতিরও পরোয়া করে না। একদম। সে একমাত্র পরোয়া করে মহাকালের। তো এই বলে আমার মনে হয় আমাদের অনুষ্ঠানটা এখানে ইতি টানা এখানে ভালো। আমি সুমিতাভকে এবং সোমা, তোমাদের দুজনকে আন্তরিক শুভেচ্ছা এবং ধন্যবাদ জানাই কবিতা কলিং এর তরফ থেকে। আর তোমাকেও আমাদের আন্তরিক শুভেচ্ছা অনেক। হ্যাঁ, তোমাকেও আমাদের তোমাকেও আন্তরিক শুভেচ্ছা। আর আর কবিতা আমাদের কলিং এর এই প্রচেষ্টা ভীষণ ভালো লাগছে আমার, এই খুব যে ভালো, বিভিন্ন একদমই তাই, কবিদের নিয়ে চলছে, একদমই তাই। খুব এই ভালো প্রসঙ্গে লাগছে, খুব ভালো আমি লাগছে। একটা বলতেও খুব এটা চাই। আরো ভালো। অনেক কবিকে নিয়ে আমরা হতে থাকুক, আমরা হ্যাঁ, আরো কবিতাটাকে অনেক আমরা, কবিকে নিয়ে হোক। হ্যাঁ, হ্যাঁ, হোক, ঋদ্ধ আমি হই আমি আমরা আর একটা সত্যি কথা দারুণ বলি। হবে এইসব। হ্যাঁ, আমি একটা কথা বলি এখানে, সেটা হচ্ছে যে আহ, আমরা কবিতা কলিং এর এই আড্ডাটা যখন শুরু করেছিলাম, ইনফ্যাক্ট সুমিতাভর এই যে ফরম্যাটে কথা বলাটার আইডিয়াটা কিন্তু সুমিতাভর। এবং আহ, একটা বিকেলে সুমিতাভ, আমি যখন সময় কাটাচ্ছি তখন সুমিতাভ আমাকে এই কথাটা বলেছিল, এবং তারপরে সেটা আমরা সেইভাবেই প্ল্যানিং করা হয়। এবং তাতে দেখা গেল যে সত্যি আমরা প্রচুর আমাদের ভিউয়ারশিপ বেড়েছে, এবং আমাদের অনুষ্ঠানগুলো প্রশংসিত হয়েছে, এবং বিভিন্ন মানুষ আমাদের অনুষ্ঠানে আসছেন।
এটা একটা খুব মানে পজিটিভ দিক। আর এবং পপুলারিটি তো বাড়তেই চলেছে। একদম আমরা ইউটিউব চ্যানেলেও দিতে আরম্ভ করেছি প্রোগ্রামগুলো। এখন পর্যন্ত 2টো দিয়েছি, 9টা পর্বের মধ্যে আরো 7টা পর্ব হবে। তবে আপাতত যেটা আমার বলার বিষয়, এবং আমি সবাইকে, সমস্ত শ্রোতা দর্শকদের তাদের এই অকুণ্ঠ পৃষ্ঠপোষকতার জন্য ধন্যবাদ জানিয়েই বলছি। আমরা আবার কবিতা কলিংটাকে এইভাবেই চালাবো আরো কিছুদিন, যতদিন টানা যায়, এবং আরো অনেকে আমাদের এই অনুষ্ঠানে আসার জন্য রয়েছেন তালিকায়। তো আপাতত আমরা 1 মাসের জন্য একটা মোটামুটি ছুটি নিচ্ছি, যেহেতু দুর্গাপুজো এসে গেল। হ্যাঁ, তো এটাই। দুর্গাপুজো পরেই আবার আমরা এই 9টা পর্বের পরে 10ম পর্বটা আমরা দুর্গাপুজো শেষ হলে আবার আমরা আরম্ভ করব। সবাইকে এই ধন্যবাদ জানাই। এই প্রসঙ্গে হ্যাঁ, বলো। বলি ধন্যবাদ সবাইকে। সেটা হচ্ছে যে প্ল্যানিং এর অংশীদার আমি ছিলাম, এটা ঠিক, কিন্তু সেই প্ল্যানিংটাকে ঠিকঠাক সুষ্ঠুভাবে রূপায়ণ বা এক্সিকিউট করা সত্যি কথাই অভিজিৎ যেভাবে করছে বা করতে পারছে, অভিজিৎ দাকে অনেক শুভেচ্ছা। অনেক অনেক শুভেচ্ছা। শুভেচ্ছা। আর সুবিধা বোধার কবিতা একদম সর্বকালীন হয়ে থাকবে। একদম, নিশ্চয়ই নিশ্চয়ই। শুভরাত্রি সকলকে, ধন্যবাদ। শুভরাত্রি। ধন্যবাদ। শুভরাত্রি।